কে 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 হাসে? আমি তোর জম। আজ তোর ঘাড় মোটকে খাবো। তোর গরম রক্ত দিয়ে আমার তেষ্টা মেটাবো। হি 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 হি। শুনছেন লায়লার বাবা? শুনছি তো, বলো। আকাশের দিকে তাকিয়ে কি দেখছেন? আমাদের চালের ফুটোগুলো আপনার চোখে পড়ে না? চোখে পড়বে না কেন ফাতেমা? সবই তো দেখি, কিন্তু দেখে কি লাভ? যা সারানোর ক্ষমতা আমার নেই, তা দেখে শুধু বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। দেখুন দেখুন, ঘরের ওই কোণাটা ভিজে গেল। একটা বাটি দিয়ে দিন, না হলে তো পুরো ঘরে পানি ছড়িয়ে পড়বে। আর বাটি কই পাবে? যা ছিল সবই তো চালের ফুটোর নিচে পেতে রেখেছো। এবার মেজে পানিতে ভেসে যাবে। মেয়েটা শীতে কেমন কাঁপছে দেখুন। জ্বর না এসে যায়। ছিঁড়া কাঁথা দিয়ে কি আর এই শীত মানে? আমার গায়ে চাদরটা দিয়ে দাও। আমি পুরুষ মানুষ, আমার কিচ্ছু হবে না। আপনার কিছু হবে না মানে? কাল আবার জঙ্গলে যাবেন। শরীরে জোর না থাকলে কুড়াল চালাবেন কি করে? সে সৃষ্টিকর্তার ভরসা। এখন মেয়েটাকে তো দেখো। আমি তো দেখছি, কিন্তু আপনি তো কিছুই দেখছেন না। জামান সাহেবের কাছে একবার গিয়ে দেখুন। অল্প কিছু টাকা ধার চাইলে কি আর না করবে? আবার ওই নাম ফাতেমা? তোমাকে না আমি হাজারবার বারণ করেছি ওই লোকের নাম আমার সামনে উচ্চারণ করবে না। কিন্তু উপায় কি? গ্রামের আর কে আছে যে আমাদের টাকা ধার দেবে? ওর টাকা আমার চাই না। তুমি জানো না গত বছর রফিক ওর কাছ থেকে টাকা নিয়ে কি বিপদে পড়েছিল? 1 বস্তা ধানের বদলে 3 বস্তা ধান শোধ করতে হয়েছে। তারপরও নাকি সব শোধ হয়নি। রফিক ভাইয়ের কথা আলাদা। উনি তো বোকাশোকা মানুষ। আপনি তো বুদ্ধিমান। আপনি ঠিক সামলে নিতে পারবেন। বুদ্ধি দিয়ে কি সুদের বোঝা কমানো যায় ফাতেমা? ওই লোকটা হলো রক্তচোষা যোগ। না খেয়ে মরে যাব, তবু ওই জামান মহাজনের দরজায় আমি যাব না। তাহলে কি হবে? মেয়েটা যে বড় হচ্ছে, তার মুখে একটু ভালো খাবার তুলে দিতে পারি না, একটা ভালো জামা কিনে দিতে পারি না। আমার যে আর সহ্য হয় না। আমারও হয় না ফাতেমা, আমারও হয় না। কাল আমি ওই পশ্চিমের জঙ্গলের গভীরে যাব, যেখানে বড় বড় গাছ আছে। একটা বড় গাছ কাটতে পারলেই আমাদের 1 মাসের চিন্তা দূর হয়ে যাবে। না, আপনি পশ্চিমের জঙ্গলে যাবেন না। সবাই বলে ওটা নাকি ভূতের জঙ্গল। ভূত? ভূতের চেয়েও ভয়ঙ্কর হলো অভাব। পেটের আগুন যখন জ্বলে তখন ভূতের ভয়ও পালিয়ে যায়। তুমি চিন্তা করো না, আমি দিনের বেলায় ফিরে আসবো। বাবা, বাবা দাঁড়াও। কি হয়েছে মা? আমি তো কাজে যাচ্ছি। আমার জন্য আজ কি আনবে? গতবার তো বলেছিলে একটা লাল ফিতে আনবে, আনোনি তো? আজ আনবো মা। তোর জন্য আজ এমন এক জিনিস আনবো যা দেখলে তুই অবাক হয়ে যাবি। কি জিনিস বাবা, বলো না। সেটা তো এখন বলা যাবে না, বললে তো আর চমক থাকবে না। না, তোমাকে বলতেই হবে, না বললে আমি তোমাকে যেতেই দেব না। লাইলা, তোর বাবাকে জ্বালাস না তো মা। কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে। আহা, বলুক না। শোন মা, আজ তোর জন্য একটা জাদুর আয়না আনবো। জাদুর আয়না? সেটা দিয়ে কি হয়? এই যে দেখ, এটা সাধারণ আয়না নয়, এটা দিয়ে ভূত ধরা যায়। ভূত ধরা যায়? সত্যি? হ্যাঁ মা, সত্যি। এই আয়নাটা ভূতের সামনে ধরলেই ভূতের ভিতরে বন্দি হয়ে যায়। তারপর তাকে দিয়ে যা খুশি করানো যায়। তাহলে তো তুমি অনেকগুলো ভূত ধরে আনবে, তাই না? নিশ্চয়ই আনবো। তুই খেলা কর গিয়ে। এখন আমি যাই, অনেকটা পথ যেতে হবে মা। আচ্ছা যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে। কিরে কাশেম, এত সকালে কোরাল কাঁধে আজ আবার কোন দিকে? আর বলবেন না চাচা, অভাবের তাড়নায় আজ পশ্চিমের জঙ্গলে যাওয়ার কথা ভাবছি। শুনেছি ওদিকে নাকি ভালো কাঠ পাওয়া যায়। সর্বনাশ, ওই জঙ্গলের নাম মুখেও আনিস না। ওটা ভূতের জঙ্গল। ওখানে যে যায় সে আর ফেরে না। আপনি ওসব বিশ্বাস করেন চাচা? ওসব হলো মানুষের বানানো কথা। বানানো কথা বলছিস? আরে, আমি নিজের চোখে দেখেছি। আজ থেকে 20 বছর আগে আমার বন্ধু হারুন ওই জঙ্গলে গিয়েছিল কাঠ কাটতে। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সবাই বলে শাকচুন্নি তার ঘাড় মটকে খেয়েছে।
সে হয়তো বাঘের পেটে গেছে। বাঘ হলে তো তার হাড়গোড় কিছু পাওয়া যেত, কিছুই পাওয়া যায়নি। তুই বাবা আমার কথা শোন, ওদিকে যাস না, অল্পেতে সন্তুষ্ট থাকতে শেখ। অল্পে সন্তুষ্ট থাকলে তো পেট ভরে না চাচা। ঘরে চাল নেই, মেয়ের মুখে ভালো খাবার তুলে দিতে পারি না। আপনিই বলুন আমি কি করব? তোর দুঃখ আমি বুঝি রে বাবা, কিন্তু জীবনের চেয়ে বড় তো আর কিছু নয়। দোয়া করি সাবধানে যাস। কাশেম জঙ্গলের ভিতরে গিয়ে একটি বড় মরা গাছ দেখতে পায়। আরে বাস, এই তো এত বড় একটা গাছ। এই গাছটা কাটতে পারলেই ঘরের চাল সারানোর টাকা হয়ে যাবে। সর্বনাশ, সূর্য যে ডুবে গেছে। এখন আমি বাড়ি ফিরবো কি করে? পথ তো ঠিক মতো চিনি না। সৃষ্টিকর্তা রক্ষা করো। কে 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 হাসে? আমি তোর জম, আজ তোর ঘাড় মোটকে খাবো। তোর গরম রক্ত দিয়ে আমার তেষ্টা মেটাবো। কাশেম দৌড়াতে শুরু করে এবং কিছুক্ষণ পর একটা গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। শাকচুন্নি তার সামনে এসে দাঁড়ায়। পালাবি কোথায় হতভাগা? এই জঙ্গল আমার রাজ্য। আমার একটা ছোট্ট মেয়ে আছে, আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। আমাকে যেতে দাও। তোর মেয়ে তোর স্ত্রী, তাতে আমার কি? আমার খিদে পেয়েছে, আমি এখন তোকে খাবো। হঠাৎ কাশেমের হাত পকেটের আয়নাটায় গেলে তার মনে পড়ে তার মেয়েকে বলা কথাগুলো। সে হঠাৎ সোজা হয়ে বসে। থাম, একদম এগোবি না। তুই কি ভেবেছিস আমি তোকে ভয় পেয়েছি? কি রে, তোর দেখি সাহস কম নয়? মৃত্যুর আগে বড় বড় কথা বলছিস। মৃত্যু? কার মৃত্যু? তোর না আমার? তুই আমাকে চিনিস না। আমি হলাম ভূত শিকারী কাশেম। ভূত শিকারী? তুই একটা কাঠুরে? বাইরের চেহারা দেখে বিচার করতে নেই, বুঝলি? আমার আসল অস্ত্র তো আমার এই পকেটে। কই দেখি কি আছে তোর পকেটে। খবরদার, এর ভিতরে যে ভূতটাকে আমি বন্দি করে রেখেছি সে তোর থেকেও 1000 গুণ বেশি ভয়ঙ্কর আর কুৎসিত। কি বললি? আমার চেয়েও ভয়ঙ্কর? হতেই পারে না। তুই আমাকে ভয় দেখানোর জন্য মিথ্যা কথা বলছিস। দেখা তোর ভূত। বেশ, তাহলে নিজেই দেখ। কিন্তু পরে যদি ভয়ে মরে যাস তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। ওরে বাবা রে, এ কি ভয়ঙ্কর দেখতে। চোখ দুটো যেন জ্বলন্ত কয়লা। ওঝা, দোহাই লাগে তোর, এটাকে সরা, এটা আমার সামনে থেকে সরা। কি হলো, ভয় পেয়ে গেলি? বল কি করবি? তোকেও কি এর ভিতরে বন্দি করে দেব? না ওঝা মশাই, না, আমার ভুল হয়ে গেছে। আমাকে এবারের মতো ছেড়ে দিন। আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো। আপনি যা চাইবেন আমি তাই দেব। সত্যি দিবি তো? সত্যি দেব, তিন সত্যি করে বলছি। বেশ, তাহলে এখনই আমার জন্য 1 বস্তা সোনার মোহর নিয়ে আয়। বাহ, এবার আমাকে উড়িয়ে বাড়িতে নিয়ে চল। যেমন আজ্ঞা ওঝা মশাই। আপনি আমার হাতটা শক্ত করে ধরুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আপনি ফিরেছেন? আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলে? তোমার স্বামী এত সহজে মরবে না। বাবা, তুমি এসেছো? আমার জাদুর আয়না এনেছো? এনেছি মা, এনেছি। দেখ তোর জন্য কি এনেছি। কাশেম বস্তার মুখ খুলে মোহরগুলো মাটিতে ঢেলে দেয়। সোনার মোহরের উজ্জ্বলতায় ঘর আলোকিত হয়ে ওঠে। এ কি, এত সোনা আপনি সব কোথায় পেলেন? ডাকাতি করেননি তো? আরে না না, শাকচুন্নিকে বোকা বানিয়েছি। সত্যি বলছেন? তোমার স্বামীর বুদ্ধি কম নাকি? আমার খুব ভয় করছে, যদি শাকচুন্নিটা সব বুঝতে পেরে আবার ফিরে আসে। আর আসবে না। সে যা ভয় পেয়েছে তাতে এই গ্রামের ত্রিসীমানায় আর আসবে না। এখন আর চিন্তা নয়, আমাদের সুখের দিন শুরু হলো। শুনেছিস নাকি?
কাশেম কাঠুরে নাকি গুপ্তধন পেয়েছে। হ্যাঁ, আমিও তো তাই শুনলাম। কাল রাতে নাকি ভূতের জঙ্গল থেকে এক বস্তা মোহর নিয়ে ফিরেছে। আমি তো ওকে বারণ করেছিলাম, সৃষ্টিকর্তা তাকে রক্ষা করেছে। এত শোনা, নিশ্চয় কোনো অসৎ উপায় পেয়েছে। আমাকে এর খোঁজ নিতে হবে। বাবা, তোমার জাদুর আয়নাটা তো সত্যিই খুব শক্তিশালী। একটা আয়না আমাদের কত কিছু দিল। হ্যাঁ মা, কিন্তু আসল জাদু আয়নায় নেই। তাহলে কোথায়? আসল জাদু হলো এখানে, বুদ্ধি আর সাহসের মধ্যে। বিপদ এলে ভয় না পেয়ে যদি বুদ্ধি খাটানো যায়, তাহলে সবচেয়ে বড় বিপদ থেকেও উদ্ধার পাওয়া যায়। তোরা কি কিছুই বের করতে পারলি না? লোকটা এক রাতের মধ্যে এত টাকার মালিক হয়ে গেল, আর তোরা মুখে আটা লাগিয়ে বসে আছিস। মহাজন, আমরা তো সব জায়গায় খোঁজ নিয়েছি। কাশেমের কোনো আত্মীয় স্বজন নেই যে তাকে টাকা দেবে, আর চুরি ডাকাতির কোনো খবরও তো পাওয়া যায়নি। গ্রামের সবাই তো বলছে ও নাকি ভূতের জঙ্গল থেকে মোহর পেয়েছে। ভূতের সাথে নাকি ওর দোস্তি আছে। ভূত? তোরা ওসব গাঁজাখুরি গল্প বিশ্বাস করিস? আরে ওসব হলো বানানো কথা। নিশ্চয় এর পেছনে অন্য কোনো রহস্য আছে। হয়তো সে কোনো চোরাই মালের কারবারির সাথে যুক্ত হয়েছে। কি করতে বলেন মহাজন? গ্রামের লোকদের ওর বিরুদ্ধে খেপিয়ে তুলতে হবে। সবাইকে বোঝাতে হবে কাশেমের টাকা অসৎ পথের। এই টাকা গ্রামের জন্য অমঙ্গল বয়ে আনবে। একবার যদি গ্রামের মানুষ ওকে একঘরে করে দেয়, তখন দেখবি ও কেমন মজা পায়। কিন্তু মানুষ তো এখন কাশেম ভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ। সে তো অনেককে সাহায্য করেছে। আরে বোকা, ওটা হলো লোক দেখানো। আমি ওর মুখোশ খুলে দেব। তোরা শুধু আমার হুকুমের অপেক্ষা কর। এখন চল, এমন চাল চালবো যে কাশেম আবার ওই ভাঙা করে ফিরে যেতে বাধ্য হবে। কাশেম, বলি হঠাৎ করে যে এত বড়লোক হয়ে গেলে, টাকার উৎসটা কি শুনি? জামান সাহেব, আপনি এখানে? আমার টাকার উৎস দিয়ে আপনার কি দরকার? দরকার আছে। গ্রামের একজন হিসাবে এটা জানার অধিকার আমার আছে। তুমি কোনো গুপ্তধন পেয়েছো নাকি পরের ধনে হাত ছাপ করেছো? আমি আমার পরিশ্রমের ফল পেয়েছি। সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। পরিশ্রম? কাঠ কেটে এত টাকা আয় করা যায় নাকি? গ্রামের লোকদের আর বোকা বানিও না। সত্যি করে বলো, কোন জমিদারের সিন্দুক ভেঙেছো? না হলে আমি পঞ্চায়েত ডাকতে বাধ্য হব। হাটের লোকজন জড়ো হতে শুরু করে। কি হয়েছে জামান? তুমি হাটের মধ্যে এভাবে কাশেমকে অপমান করছো কেন? অপমান নয় সুমন চাচা, আমি সত্যটা জানতে চাইছি। এই লোকটা অসৎ উপায়ে টাকা এনে গ্রামে অশান্তি সৃষ্টি করছে। মহাজন, আপনি ভুল বলছেন। কাশেম ভাই কোনোদিন অসৎ কাজ করতে পারে না। তিনি আমাকে মহাজনী থানা থেকে মুক্তি দিয়েছেন। তিনি ভালো মানুষ। তুই থাম রফিক, 2টা টাকা পেয়ে এখন ওর গুণগান গাইছিস। আমি ওর সব জারিজুরি ফাঁস করে দেব। কাশেম, তুমি যদি সৎ হও তাহলে সবার সামনে বলো এই মোহর তুমি কোথায় পেয়েছো। আমি আগেও বলেছি, আবারও বলছি, এই ধন আমি ভূতের জঙ্গল থেকে পেয়েছি। এখন এটা বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। আমার কাছে এর চেয়ে বেশি কিছু বলার নেই। লাইলা, চল মা, বাড়ি চল। কাশেম লায়লার হাত ধরে ভিড়ের ভেতর দিয়ে চলে যায়। জামান সাহেব রাগে গজরাতে থাকে। আমার খুব চিন্তা হচ্ছে। জামান সাহেব লোকটা ভালো না। উনি নিশ্চয়ই আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন। আমি জানি ফাতেমা, কিন্তু ভয় পেলে চলবে না। আমরা তো কোনো অন্যায় করিনি। কিন্তু গ্রামের মানুষ যদি ওর কথা বিশ্বাস করে, যদি আমাদের একঘরে করে দেয়, তখন কি হবে? সত্যকে সবসময় দাবিয়ে রাখা যায় না ফাতেমা। আর তাছাড়া মানুষের মন জয় করতে হয় কাজ দিয়ে, কথা দিয়ে নয়। আমি ঠিক করেছি এই টাকা দিয়ে গ্রামের জন্য কিছু করব। কি করবেন? গ্রামের পূর্ব দিকের মাঠটা বৃষ্টির পানিতে ডুবে থাকে বলে চাষ করা যায় না। আমি নিজের টাকায় ওখানে একটা বড় নালা কেটে দেব, যাতে পানি নেমে যেতে পারে। আর একটা পাঠশালা তৈরি করে দেব গ্রামের ছেলে মেয়েদের জন্য। সত্যি বাবা, পাঠশালা হবে? আমি পড়তে যাব? হ্যাঁ মা, তুইও যাবি। গ্রামের সব ছেলেমেয়েরা যাবে। জ্ঞানই সবচেয়ে বড় শক্তি। জামান সাহেবদের মতো লোকেরা মানুষের অজ্ঞ বানিয়ে শোষণ করে। আমি সেই পথটাই বন্ধ করে দিতে চাই।
আপনি যা ভালো বোঝেন তাই করুন, আমি আপনার সাথে আছি। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর ছিল সেই ভূতটা। এখনো ভাবলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। ভাগ্যে সোজা মশাই দয়া করে আমাকে তার বাক্সে ভরেনি, না হলে কি যে হতো। এখন আর মানুষের দিকে ফিরেও তাকাতে ইচ্ছে করে না। কে জানে কার পকেটে কোন ভয়ঙ্কর ভূত ভরা আছে। না বাবা, তার চেয়ে না খেয়ে থাকা অনেক ভালো, মান ইজ্জতটা বাঁচবে। সাব্বাস কাশেম, তুই যা করে দেখালি তাই গ্রামের ইতিহাসে কেউ কোনোদিন করেনি। এই নালাটা হয়ে গেলে কয়েকশো বিঘা জমি চাষের আওতায় আসবে, গ্রামের অভাব দূর হয়ে যাবে। কাশেম ভাই, আপনি আমাদের জন্য যা করেছেন তার ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। জামান মহাজন আমাদের রক্ত চুষে খেত, আর আপনি আমাদের বাঁচার পথ দেখাচ্ছেন। আরে না রফিক ভাই, এসব তোমাদেরই টাকা, আমি তো শুধু উপলক্ষ মাত্র। সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন, আমি সবার সাথে ভাগ করে নিচ্ছি, এটুকুই। জামান সাহেব সেখানে এসে দেখে গ্রামের প্রায় সব লোক কাশিমের পক্ষে চলে গেছে। তাহলে এই চল, টাকা দিয়ে গ্রামের সবাইকে কিনে নিচ্ছে। কিন্তু আমিও জামান মহাজন, এত সহজে হার মানবো না। দেখি তোর পাঠশালা কিভাবে তৈরি হয়। বাবা, আজ তো পাঠশালার কাজ শুরু হবে, আমি নতুন বই পেয়েছি। হ্যাঁ মা, আজ একটা খুব ভালো দিন। হঠাৎ বাইরে শোরগোল শোনা যায়। কাশিম বেরিয়ে দেখে যেখানে পাঠশালা হওয়ার কথা সেই জায়গাটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এটা সর্বনাশ হয়ে গেল, কে করলো এই কাজ? এ নিশ্চয় জামান মহাজনের কাজ, সেই কাশেম ভাইয়ের ভালো দেখতে পারছিল না। কাশিম চুপ করে সব দেখে, তার মুখে কোনো রাগ বা হতাশার চিহ্ন নেই। ভাইয়েরা, আপনারা শান্ত হন। যে এই কাজ করেছে সে ভেবেছে আগুন দিয়ে আমাদের স্বপ্ন পুড়িয়ে দেওয়া যাবে, কিন্তু সে জানে না জ্ঞান হলো এমন এক শিখা যা নেবানো যায় না। এখন কি হবে কাশেম? যা হওয়ার তাই হবে চাচা। আজ পোড়া মাটিতে আমরা পাঠশালার প্রথম খুঁটি পুঁতবো। এই ছাই থেকেই আমাদের শিক্ষার পাখি জেগে উঠবে। আমরা সবাই মিলে আবার এই জায়গা গড়ে তুলবো।